আজ 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে আমাদের প্রকৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রকৃতির পাঠশালায় পালন হচ্ছে নেতাজি জন্মজয়ন্তী 2025। শিক্ষক মহাশয়রা মাল্যদান করলেন, পুষ্পার্ঘ্য নিবেদন করলেন। এরপর আমাদের ছাত্রছাত্রীরা নিবেদন করছেন। তুমি বলে দাও আজকে। नेताजी सुभाष चंद्र बसु की भारत माता की भारत माता की नेताजी सुभाष चंद्र बोस की नेताजी सुभाष चंद्र बोस की जय हिंद जय हिंद। এই সেই ভারতবর্ষ, এই সেই ভারতবর্ষ যে ভারতবর্ষকে স্বাধীনতার জন্য প্রাণপাত করেছিলেন এবং পশ্চিমবঙ্গের আমরা অধিবাসী। এই সমস্ত মহাপুরুষদের জন্যে আজ ভারতবর্ষ আজ পশ্চিমবঙ্গে আমরা বাস করছি সুখে শান্তিতে। তাই আজকের দিনে এই মহাপুরুষদিকে স্মরণ করবো আমরা। अच्छा तो ये जो प्रबोध वही आपने ट्रेनर है, वही आपने ट्रेनर है ये बैक में साइड से आगे से मैटर ऊपर अंदर आके हमें खाना की कोई पेंट नहीं है। अच्छा यही माप पे जाए जाओ, यही माप पे जा रहे हो पोस्ट और ये लो डिटेल पोस्ट लो पूरा आए उसके बाद क्या है मैं तो सॉरी दे एक पोस्ट पे जा मेरा फोन ना সবাইকার পুরস্কার দেওয়া হয়েছে ছোট বড় সবাইকার। আচ্ছা আমাদের এখানে পেয়েছি এখন এই মুহূর্তে আমাদের স্যার সৌরভকে, তো সৌরভ স্যার এখন नेताजी सुभाष चंद्र बसु की भारत माता की नेताजी सुभाष चंद्र बसु की। এখন আজকের দিনটি সম্বন্ধে দু এক কথা খুব সংক্ষেপে দু এক কথা বলবেন আমাদের স্যার কৃষ্ণেন্দু স্যার। উনি আমাদের দু এক কথা তোমাদের তো আগেই সংসারের পরেই অনুমতি আমি বলে দিয়েছি বিচার কথা, তবুও ওই কথারই পুনরাবৃত্তি হবে বারবার, কারণ নেতাজি সম্পর্কে বলার বিশেষ কিছু স্পর্ধা নেই। আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের ভারতবর্ষের একটা আইকন, আমাদের একটা আইডল, অরিজিনাল হিরো, গ্রেট ন্যাশনাল হিরো বলা হয়। আজকে ওনার জন্মদিনে বার্ষিক প্রকৃতি ফাউন্ডেশনে আপনাদের পাঠশালায় আসতে পেরে আমি নিজেই কাছে এসে ফোন করলাম। তো আমি নিজেকে অনেক ধন্য মনে করছি। অন্যান্য দিবসে আসতে পারি না, এরকম একটা জায়গায় এক বছরের উপর যুক্ত আছি। তো আজকে দিনে বিশেষ কিছু বলার নেই,
দুটি কি তিনটি কথা বারবার যেটা বললাম, শুধু 23শে জানুয়ারি নয়, আমরা মানুষ, সমাজবদ্ধ জীব, সামাজিক জীব, আমরা সংগ্রাম করব। সংগ্রামই আমাদের জীবন, আমাদের জীবনের নাম সংগ্রাম। তাই শুধু 23শে জানুয়ারি বা 15ই আগস্ট প্রজাতন্ত্র দিবসে একটু সংগ্রামী ভাব, একটু সততা, একটু বিদ্রোহী ভাব রাখলে চলবে না। সারা বছর এই ভাবটা আমরা যদি বজায় রাখতে পারি এবং আমাদের জীবন ও চরিত্রে মহাপুরুষদের, শুধু নেতাজি ছাড়াও আরো অনেকজন আছেন, উনি যেমন স্বামী বিবেকানন্দের আদর্শ ও বাণী পাথেয় করে ভারত মাতার শৃঙ্খল মোচনের জন্য এমন ভাবে এগিয়ে গিয়েছিলেন, অনেক দেশপ্রেমী ছিলেন। কিন্তু সবচেয়ে বড় কথা, ইতিহাসে আরো অনেকে পড়বেন নরমপন্থী, চরমপন্থী। তো আজকে নেতাজির নাম বারে বারে উচ্চারিত হয়, তার কারণ একটাই, আর নেতাজি যার কোনো বিকল্প হয় না। যেটা 10 বছরে হতো সেটা 1 বছরে ঘুরিয়ে দিয়েছিলেন, তার নাম নেতাজি সুভাষচন্দ্র বসু। আজকে নেতাজি, স্বামীজি, কবিগুরু এগুলো কিন্তু ওনাদের নাম নয়, ওনাদের টাইটেল এমন ভাবে প্রচারিত হয়ে গেছে যে ওইটাই আমরা নাম মনে করি। অনেক বাচ্চা ছেলেরা বলে নেতাজির জন্মদিন, হয়তো ছোট ছোট ছেলেরা নাম জিজ্ঞেস করে সুভাষচন্দ্র বসু নামটা অনেকে বলতে পারি না, আমরা হাসি, কিন্তু তাদের টাইটেলটা এমন জনপ্রিয়তা হয়ে গেছে। আজকে মুখার্জি, চ্যাটার্জি যেমন অনেক জনপ্রিয়তা হয়, মুখার্জি বাবু আসছে, ওই স্কুলের মধ্যে সেই বাবু ভালো, চ্যাটার্জি বাবু আসছে, রায় বাবু আসছে। নেতাজি সারা পৃথিবীতে আর কারো নাম আছে নেতাজি? হ্যাঁ, স্বামীজি আছে, বাপুজি আছে, নেতাদের নেতা। ওনার জীবন সম্পর্কে বলতে গেলে ঘন্টার পর ঘন্টা কেটে যাবে। ওনার জন্ম সম্বন্ধে ছোট্ট করে বলে দেওয়া যাবে, মৃত্যু সম্বন্ধে বলতে গেলে ঘন্টার পর ঘন্টা নয়, দিনের পর দিন কেটে যাবে। আজ আমাদের রহস্য উদ্ঘাটিত হয়নি, যাই সে পরের ব্যাপার। ওনার জীবনী আমরা একটু অনুদান করবো, বিভিন্ন বাণীগুলো কালেক্ট করবো, প্রয়োজনে স্যারদের সহযোগিতা নেবো। স্যার একটা বাণী দেবেন, প্রত্যেকদিন একটা করে বাণী পাঠ করবো, আশা করি হয় বাণী পাঠ আমাদের প্রার্থনা করবো। আমাদের নতুন স্কুল যেমন রামকৃষ্ণ মিশন স্কুলে কয়েকটা জায়গায় মাধ্যম মতো করা হয়েছে বাণী পাঠের জন্য। তো আমরা কি করবো, প্রত্যেকদিন একটা করে বাণী পারলে দেয়ালে, আমার বাড়িতে 3 জায়গায় দেয়ালে লেখা আছে, শুধু ছবি নয়। এবং ওনার জীবনে যেমন স্বামী বিবেকানন্দ বলেছিলেন 5টি গুণকে আয়ত্ত করতে হবে, যে সেগুলো জীবন ও চরিত্রে পরিণত করতে হবে। এমনকি নেতাজিকে যখন আমাদের বিভিন্ন দেশপ্রেমিক যারা তারা মাঝে মধ্যে জেল গেছে অনেকবার, তো ওনার সবচেয়ে মজার ব্যাপার, পকেটে বুক থেকে দেখা যাচ্ছে যে আমাদের স্বামী বিবেকানন্দ বাণী রচনা সত্যি কি বলেছে। বলছে এটা কেন, এটা আমাকে একটা অনুপ্রেরণা দেয়। যেমনি স্বামীজি যদি ওনাদের অনুপ্রেরণা বলে, তাহলে আমাদের অনুপ্রেরণা দেওয়ার জন্য অনেক আছে, হ্যাঁ, প্রচুর মহাপুরুষ আমাদের ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে এবং বাঁকুড়া জেলাতেও কিছু কিছু আছে, এগুলো পরে পরে আরো জানতে পারবে। আজকে যেহেতু একটা বিশেষ দিন, রসুলপুর উৎসবেতে সকাল 9টায় পতাকা উত্তোলন, আমি নিজে হাতে 3-4 বছর এক দিবসীয় করতাম 23শে জানুয়ারি, আজকে সেটা মেলা আকার নিয়েছে। তো সেই জায়গায় আমাকে অবশ্যই থাকতে বলছে, আমার টার্গেট ছিল কালকে বিকালেও ফোন করে যে আজকে আমি 23শে জানুয়ারি একবার অন্তত যাবো। তো অবশ্যই আমার এসে খুব ভালো লাগছে, আরো ভালো লাগবে ভবিষ্যতে যদি শুনতে পাই এই ছেলে মেয়ে যারা আছে আমাদের, এরা জীবন ও চরিত্রকে বলিষ্ঠভাবে গঠন করে জীবনে সফল হয়েছে। এখন তো ভারতবর্ষ স্বাধীন হয়ে গেছে, এখন তো স্বাধীনতা সংগ্রামী হতে বলছি না, তাহলে এখন কি করবো, আমাদের জীবন সংগ্রামে লিপ্ত হয়ে আমাদের একটা ভালো কেরিয়ার পাই, মানুষের মতো মানুষ হয়ে, এবং কেরিয়ার পেয়ে সাকসেস হয়ে আমরা শুধু নিজের স্বার্থ সিদ্ধির জন্য ভাববো না, আমরা সমাজের জন্য কিছু পারবো। আমাদের এই ধরনের যে সংগঠন আছে সেখানে আমরা কিছু হেল্প করবো, তাতে অনেক মানুষ এগিয়ে আসবে। আমরা কিছু না দিতে পারলেও ওতপ্রোতভাবে যুক্ত থাকবো, এইভাবে আমাদের জীবন সংগ্রামকে সফল করবো এবং জীবনে কিছু মানুষের সহায় হবো। যেমন এরা নিজের বাড়ি ঘর চিন্তা ভাবনা না করে দেশকে আমাদের স্বাধীন করেছে, তাই আজকে আমরা এত সুন্দর প্রকৃতি পাঠশালায় বসে আছি, আজকে আমরা আমাদের কথা শুনছি। আজকে ইংরেজরাও থাকলে হয়তো এই বড় বড় বিল্ডিং গড়ে উঠতো না, আজ আমাদেরকে নীল চাষ করতে হতো, আমাদের বাবা কাকাদেরকে হয়তো তাদের গোলামি করতে হতো, ওনাদের তত্ত্বাবধানে সমস্ত সরকার থেকে আরম্ভ সমস্ত কিছু চলতো। আজকে স্বাধীন হওয়ার পর আমরা একটা বিরাট দিন পেয়েছি প্রকৃতপক্ষে। 23শে জানুয়ারিকে বলা হয় স্বাধীনতার প্রথম সোপান। উনি না থাকলে এত সুন্দরভাবে হয়তো 15 আগস্টটা 1947 সালে আসতো, হয়তো আসতো 48, 49, 50 সালে বা 60 সালে। তাই 23শে জানুয়ারি আমাদের কাছে একটা বিরাট দিন,
শ্রদ্ধেয় কানাইলাল ঘোষাল আমাদের বিষ্ণুদেব মাস্টারমশাই, উনি ছিলেন নেতাজি ভক্ত। ঘোড়া হিসেবে ভোর 4টে থেকে শুধু 23 জানুয়ারি নয়, প্রত্যেকটা দিন এই শীতকালে ছেলেরা সকালে ঘুমায় বলে প্রত্যেকটা দিন বিভিন্ন এলাকায় আমাদের ঘুরে ঘুরে ছেলেদেরকে উঠিয়ে তারপর এসে চা জল গ্রহণ করতে। নেতাজি বড় থেকে লাল ফুলও পড়ে গেছে, হয়তো ওটা আশীর্বাদ আমাদের ছেলে মেয়েদের জন্য। সবাই একসঙ্গে আমরা বলবো জয় হিন্দ, নেতাজি সুভাষ চন্দ্র বসু কি, ভারত মাতা কি। ধন্যবাদ প্রত্যেককে, প্রত্যেক শিক্ষক মহাশয়কে ধন্যবাদ। এগুলো আমার বক্তব্য শেষ করলাম। সকলে ভালো থাকবেন। আচ্ছা, এখন ছাত্রছাত্রীদের মধ্যে থেকে দেবালোকে রাখছি নেতাজি সম্বন্ধে দু এক কথা বা কোনো একটা আবৃত্তি করার। নমস্কার, আমার নেতাজি কবি মেঘদূত, রক্তে আমার নেতাজি সুভাষ, নেতাজি আমার মনে, আমার নেতাজি জীবন্ত আজ আমার স্মরণে স্বপনে। গর্বিত আমি, ভারতীয় আমি, বাংলা আমার প্রাণ, নেতাজি সুভাষ আমার নায়ক, আমার বন্ধু। আমার নেতাজি বজ্র কঠিন ইংরেজদের ভয়, আমার নেতাজি স্বাধীনতাকামী নির্ভীক নিশ্চয়। নেতাজি মানে সাহসী হৃদয়, স্বরাজের জয়গান, নেতাজি মানে কভু না মানা স্বদেশের। নেতাজি মানে বীর সংগ্রামী, আগুন ঝরানো বাণী, নেতাজি মানে যোগের প্রতি রক্ত গোলাপ পানি। আমার নেতাজি বীর সংগ্রামী, স্বদেশ অনন্ত প্রাণ, আজীবন আমি গাইব তোমার জীবনের জয়। দারুণ বলছি। আচ্ছা, এরপর মাকে আসবে ছাত্রছাত্রীর মধ্যে থেকে বলবি কাকেও অরণ্য রায় নেতাজির জন্মদিনে ছিল বলে আমরা আজকে স্বাধীন। তার জন্য আমি তার একটি জীবনের গল্প বলে আপনাদের শোনাই। একবার নেতাজি দেশ স্বাধীন হওয়ার জন্য বাড়িতে লুকিয়ে হিটলারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তখন দারোয়ানরা তাকে নেতাজি বলে চিনতে পেরে তাকে ভিতরে বসতে দেন। তখন হিটলারের মতো সেজে একজন আসে। তখন নেতাজি বললেন যে আমি তোমাকে চাই না, আমি শুধু চাই হিটলারকে। এভাবে 14-15 জন এলো। তখন নেতাজি বলল যে আমি তোমাদেরকে চাই না, আমি চাই হিটলারকে। যখন একথা হিটলার জানতে পারল তখন সে এলো এবং সে নেতাজিকে বলল তুমি কি করে বুঝতে পারলে যে আমি আসল হিটলার? তখন সে বলল আপনার কণ্ঠস্বর এবং ওদের কণ্ঠস্বর একবারেই ভিন্ন। এবং এই কথাটি শুনে হিটলার তার পায়ে পড়ে যায়। এর থেকে আমরা শিক্ষা পাই যে আমাদেরকে সবসময় চোখ কান খোলা রেখে কোনো কাজ করতে হবে। নমস্কার। নেতাজি সুভাষ চন্দ্র বসু, তাই তো? আজকে আমরা নেতাজি তো পরের নামটা পেয়েছে, প্রথমে কি ছিল সুভাষ। তো সুভাষ থেকে নেতাজি হওয়ার গল্প দুটো একটা করে আমরা মোটামুটি সকলেই জানি, কিন্তু তার যে বিশাল বড় জার্নি, এই যে জীবনের সমস্ত কিছু ত্যাগ করে সমস্ত কিছু স্বাচ্ছন্দ্যকে বিসর্জন দিয়ে দেশ মাতৃকার সেবায় নিজেকে নিয়োজিত করতে পারা, এই যে চেষ্টা, এই যে প্রচেষ্টা, এটা
তার জীবনী যদি আমরা পড়ি বা তার সম্বন্ধে যদি আমরা শুনি কোনো কথা কোনো বক্তব্য, তাহলে একদম পরিষ্কার হয়ে যায় যে সারাটা জীবন তিনি দেশ মাতৃকার জন্য উৎসর্গ করেছেন, তাই তো? তাই এরপর এখন শরণ্যাকে ডাকবো। শরণ্যা নেতাজি সম্বন্ধে আজকে 23শে জানুয়ারি বৃহস্পতিবার, নেতাজির জন্মদিন। নেতাজি সম্পর্কে আমি কয়েকটি কথা বলবো। নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য কি আছে দেখে বলতে একটা দাও। সংগ্রামের একজন নেতা ছিলেন। 1897 খ্রিস্টাব্দে 23শে জানুয়ারি তিনি ওড়িশার কটক শহরে জন্মগ্রহণ করেন। তিনি ছোটবেলা থেকে খুবই মেধাবী ও প্রতিভাবান ছিলেন। তার বাবার নাম জানকীনাথ বসু এবং মাতা প্রভাবতী দেবী। অতি শৈশবকাল থেকে তিনি মানব সেবার কাজ নিয়োজিত হন। তিনি ইংরেজ সরকারের বিরুদ্ধে আন্দোলন করেন। তিনি ভারতের স্বাধীনতার জন্য বিদেশ যাত্রা করেন। একটি বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছিল, কিন্তু তার কাজ এবং চিন্তাভাবনার জন্য তিনি আজও আমাদের দেশবাসীর কাছে অমর হয়ে রয়েছেন। ভালো হয়েছে, ভালো বলেছে। আচ্ছা, আর কেউ তোমাদের মধ্যে থেকে একটু বলতে চাও? এতে ভয় বা লজ্জা দেখো, একটা সময় এই আজকে আমাদের মোটামুটি 34-35 বছর করে বয়স হয়ে গেছে, মাইক্রোফোনের সামনে দাঁড়াতে বা এক গাদা মানুষের সামনে কোনো কিছু বলতে আমাদের হাত পা কাঁপে, ভয় পায়। আজকে যদি আমরা এখন থেকে যদি এই ভয়গুলো কাটাই, বলতে থাকি, বিভিন্ন সময় বিভিন্ন ভাবে যদি আমরা কিছু করার কথা ভাবি বা চিন্তা করি বা বলি, তাহলে কিন্তু এই জড়তাটা, এই ভয়টা আমরা একটা সময় পর কেটে যাবে। আমরা যেটা সমস্যার মধ্যে ভোগ করি, আমরা যেটা সমস্যায় পড়ি, যাতে তোমাদের যাতে এই সমস্যাটা না হয় ভবিষ্যতে, এটাও কিন্তু এখানে দাঁড়িয়ে একটু কথা বলার জন্য খুব ভালো জিনিস। ঠিক আছে, যাই হোক, আর যদি কেউ কিছু বলতে না চায়, আমি দু এক কথা বলি নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে। নেতাজি সুভাষচন্দ্র বসু 23শে জানুয়ারি 1897 উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেছিলেন। এটা আমরা বইয়ের সমস্ত কিছু আমরা জানি, মুখস্থ আছে আমাদের। কিন্তু তার মৃত্যু সাল নিয়ে আমাদের এখনো দ্বন্দ্ব, আমাদের ধোঁয়াশা, রহস্য আজও থেকে গেছে। ইনি হচ্ছেন এমন একজন নেতা বা ইনি হচ্ছেন এমন একজন স্বাধীনতা সংগ্রামী যার জন্মসাল আমরা খাতায় লিখতে পারি, কিন্তু মৃত্যু সাল আমরা লিখতে পারি, কারণ তার মৃত্যু সম্বন্ধে আমাদের কোনো সুস্পষ্ট ধারণাই নেই। তাই দেখবি বইয়েতে যেখানেই থাকুক না কেন, যেখানেই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম দেয়া থাকুক, মৃত্যু রহস্যময় বলে দেখা যাচ্ছে। মৃত্যু সম্বন্ধে কোনো ধারণাই নেই। এবং বিভিন্ন সময় বিভিন্ন সরকার এসে ওই যে তার যে জন্ম বা তার যে মৃত্যু, সেটাকে নিয়ে বিভিন্ন কমিশন তৈরি করেছে, বিভিন্ন সময় বিভিন্ন রকম তথ্য প্রদান করার কথা বলেছে। কিন্তু এমন একটা সমস্যা এসে দাঁড়িয়েছে যে ওনার যদি মৃত্যু তারিখ বা ওনার যদি মৃত্যু রহস্য সামনে উন্মোচিত করা হয় দেশবাসীর সামনে, তাহলে অভ্যন্তরীণ একটা দাঙ্গা বা অভ্যন্তরীণ একটা বিপ্লব লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এই মানুষটা এতটাই নিঃস্বার্থভাবে সারা জীবনটা কাজ করেছেন যে নিজের কথা কিছু ভাবেনি। প্রায় প্রথম 16টা বছর তিনি উড়িষ্যার কটক শহরে কাটিয়েছেন, কারণ কর্মসূত্রে তার বাবা জানকীনাথ বসু তিনি উড়িষ্যাতে ছিলেন এবং ব্যারিস্টারি করতেন। তারপরে যখন 16টা বছর ওখানে কাটান, তারপরে পড়ার জন্য তিনি আবার কলকাতায় 16 বছর পর তিনি ফিরে আসেন। তো আমরা ওঠেন সাহেবের গল্প নেতাজি সুভাষচন্দ্র বসু সম্বন্ধে আমরা পড়েছি যে ওঠেন সাহেব তিনি যে কলেজে পড়তেন সেই কলেজের একজন প্রফেসর ছিলেন এবং ভারতীয়দের প্রতি তার একটা বিদ্বেষ, ভারতীয়দের প্রতি তার ওঠেন সাহেবের ঘৃণা, সেটা আমরা বারবার ওঠেন সাহেবের কথাতে ফুটে উঠেছে। তো নেতাজি এগুলো সহ্য করতে পারতেন। তার চরিত্রের গঠনটা একটু ভালো করে শুনলে বোঝা যাবে। তো নেতাজি যেহেতু এগুলো সহ্য করতে পারতো না,
সেহেতু ওটেন সাহেবের বিরুদ্ধেও তিনি আন্দোলন গড়ে তুলেছিলেন এবং একটা সময় ওটেন সাহেবকেও তিনি কি করেছিলেন, পদাঘাত করেছিলেন, মেরেছিলেন। কেন মেরেছিলেন? কারণ আমাদের দেশে আমাদের মাকে নিয়ে সে বাজে কথা বলছে, আমাদের মায়ের প্রতি সে মানে বাজে কথা, বাজে আকার ইঙ্গিত, বাজে জিনিস সে করেছে, যে কারণে তাকেও তিনি ছাড়েন। নেতাজি আমরা সব থেকে আমাদের মধ্যে যত জীবন্ত মনীষী আমরা যাদেরকে চিনি জানি, তাদের মধ্যে সব থেকে বড় অনুপ্রেরণা জুগিয়েছিলেন নেতাজিকে কে জানিস? সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের সমস্ত বই, যা কিছু তিনি লিখেছেন, যা কিছু করেছেন, কর্মযোগ, রাজযোগ, এই যে বিভিন্ন রকম যোগ যে আছে, সেই সমস্ত কিছু পড়ে তিনি ভীষণভাবে উদ্বুদ্ধ হয়েছিলেন। এবং আমরা জানি যে স্বামীজি কি করেছিলেন, স্বামীজি পদব্রজে গোটা ভারত ভ্রমণ করেছিলেন। নেতাজিও তিনি স্বামীজির পথ অনুসরণ করেছিলেন এবং পদব্রজে ঠিক নয়, তিনি ভারত ভ্রমণের জন্য বেরিয়েছিলেন। এবং সেখানে বেরিয়ে তিনি দেখেছিলেন যে তিনি যে প্রশ্নগুলো চাইছেন, তিনি যে প্রশ্নগুলো নিজেকে করতে চাইছেন, যে আমি কে, আমি কোথা থেকে এসেছি, এই পৃথিবীতে আমার কাজ কি, এর উত্তর তিনি খুঁজে পাচ্ছেন। তীব্র মনোকষ্ট, তীব্র মনোযন্ত্রণা নিয়ে তিনি সারা সর্বক্ষণ বয়ে বেরিয়েছেন। কাউকে বলতে পারছেন না, কাউকে বোঝাতে পারছেন না। কে এইসব নিয়ে ভাবে? আমরা নিজেরটা নিয়েই খুব খুশি। ধর আমি যদি বলি এখানে আমরা কিছু একটা জিনিস, ধর গাড়িতে করে কেউ কিছু দিতে আসছে, সাপোজ ধর কেউ কিছু দিতে আসছে, কি দিতে আসছে, ধর এই যে ঠান্ডাতে কম্বল দিতে আসছে, সাপোজ ধরে, এবার গাড়িটা এসে এখানে দাঁড়িয়েছে, আমরা কি করব? যে বললো যে যটা পারবে নিয়ে নাও, আমরা কি করব? ছুটে গিয়ে তুরমুর করে জুতো ফুতো পরি বা না পরি গিয়ে ওই কম্বলগুলোকে নিয়ে নিজের একটা ঘরে পকেটে ঢোকাবো, রাখার চেষ্টা করবো। একটা নিজের আত্মীয় বাবাকে ফোন করে ডাকবো যে বাবা এসো তাড়াতাড়ি, একটা কম্বল পাওয়া যাচ্ছে এখানে, বাবাকে দেবো। হ্যাঁ, সবাই মিলে লুটে ফুটে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করবো, হ্যাঁ কি না? কিন্তু আমরা একবারও এটা ভাবি না যে ওই কম্বলগুলো আমার তো একটাই প্রয়োজন, যদি আমার প্রয়োজন হয়, আমার একটাই প্রয়োজন, সেটা একটা বলেই যথেষ্ট। তারপরে বাকি যে দুটো আমি নিচ্ছি, আরেকটা যেটা নিচ্ছি সেটা অন্য কাউকে দিয়ে দিই। এই মানসিকতা, এই চিন্তাধারা এখানে আমাদের মধ্যেও নেই, আমারও নেই। কেন নেই? কারণ আমরা সেই শিক্ষায় শিক্ষিত হতে পারছি না, সেইভাবে নিজেকে প্রশ্ন করতে পারছি না যে আমি কে, আমি কোথা থেকে আসছি। তো নেতাজি চেয়েছিলেন কি? নেতাজি চেয়েছিলেন ভারত মায়ের স্বাধীনতা। নেতাজির সঙ্গে আমরা দেখেছি যে নেতাজির সঙ্গে আমাদের যে জাতির জনক পিতা গান্ধীজি, তার সঙ্গে মতবিরোধ তৈরি হয়। যখন নেতাজির সঙ্গে প্রথম গান্ধীজির সাক্ষাৎ হয়, নেতাজির সঙ্গে গান্ধীজি যখন প্রথম সাক্ষাৎ হয়, সেই সাক্ষাতে নেতাজি প্রথমেই বুঝে গেছেন যে এনাকে মানে গান্ধীজিকে আমি রাজনৈতিক গুরু হিসেবে মেনে নিতে পারবো না। কেন মেনে নিতে পারবো না? কারণ গান্ধীজির যে মতাদর্শ, অহিংসাই পরম ধর্ম, উনি এটা বিশ্বাস করতে পারতেন। উনি বিশ্বাস করতেন কি না, উনি বিশ্বাস করতেন যে স্বাধীনতা ওই রকম বাবা বাছা করে হাত জোর করে স্বাধীনতা কখনো ছিনিয়ে আনা যায় না। স্বাধীনতা আনতে গেলে লড়াই করতে হয়। ওই জন্য তিনি ঘোষণা করলেন কি, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। তিনি ঘোষণা করেছিলেন, দিল্লি চলো ডাক দিয়েছিলেন। এই কথাগুলো তিনি দিয়েছিলেন কেন? তিনি নিজের স্বার্থের জন্য নয়, তিনি দেশবাসীকে বাঁচানোর জন্য, পরাধীনতার শিকার দেশবাসীকে রক্ষা করার জন্য। বুঝে গেছে আমি কি বলছি? দেখো, আমরা এনার সম্বন্ধে বলতে গেলে ধৃষ্টতা বা ক্ষমতা এর আগে স্যার বলেছেন, বা আমরা মোটামুটি সকলেই জানি যে এনাকে বলতে গেলে বা এনার সম্বন্ধে এখন রিসার্চ চলে, গবেষণা চলে এনাকে। কিন্তু এইসব কথা আমরা বলবো না, আমরা শুধু সারমর্মটা নেওয়ার চেষ্টা করবো যে আমরা কি চাইছি, উনি কি চেয়েছিলেন আর আমরা কি চাইছি। উনি চেয়েছিলেন এটা যে আমরা যেন নিজেদের স্বার্থ চরিতার্থ করতে গিয়ে যেন সবকিছু বিসর্জনে যেন না দিই। উনি চেয়েছিলেন যেটা যে এতগুলো যে বিবেকানন্দের যে যোগ আছে, বিবেকানন্দ স্বামীজির যে সমস্ত রাজ্য, কর্মযোগ, জ্ঞান যোগ, এই সমস্ত কিছু যোগ তিনি পড়াশোনা করার পর তিনি বুঝেছিলেন যে একটাই মাত্র যোগ আছে, সেটা কি? কর্মযোগ। সেবা, দয়া নয়, সেবা। সেবাই হচ্ছে মানুষের জীবনের মূল মন্ত্র। ঈশ্বর শিব জ্ঞানে জীব সেবা, যেটা স্বামীজি বিশ্বাস করতেন, স্বামীজি মানতেন, সেই কথায় সেই জিনিসই তিনি উপলব্ধি করতে বলেছিলেন যে ভারতবাসীকে, ভারতবর্ষের মানুষকে সেবা করতে হবে, এবং সেবা করলে আমি যে প্রশ্নগুলো উত্তর খুঁজতে চাইছি তার উত্তর আমি পেয়ে যাবো। তাহলে আমাদের এখান থেকে আমাদের সেবা করার কি কাজ? দেখো, সেবা জিনিসটা কি? সেবা মানে হচ্ছে কি, আমরা যেটা কোনো কিছু দিয়ে আমাদের কি হয়, আমাদের মধ্যে অহংকার তৈরি হয় না। ধরো আমি কাউকে কিছু একটা দিলাম,
বা বাড়িতে আমার বাড়িতে কিছু রান্না হয়েছে, আমি আমার পাশে একটা বন্ধু থাকে, আমি তাকে কিছু দিলাম, তার মানে কি আমার একটা অহংকার তৈরি হয়ে যায়, অটোমেটিকলি তৈরি হয়ে যায়। এটা আমরা কেউ চাই না। আমিও যদি কাউকে কিছু দিই আমার মনে হয় যে বা আমার বুকটা গর্বে ফুলে যায়, হ্যাঁ কি না? এটা হয়, প্রত্যেকের হয়। মানে অহংকার কি আর সেবার মধ্যে এই পার্থক্য অনেক কিছু আছে। রামকৃষ্ণ দেবের সঙ্গে স্বামীজি যখন রামকৃষ্ণ দেবকে জিজ্ঞাসা করেছিলেন যে আমার করণীয় কি, তখন রামকৃষ্ণ দেব জিজ্ঞাসা করেছিলেন যে কি চাস? ও বলেছিল যে আমি সারাদিন শুধু কি করতে চাই? সারাদিন শুধু আমি ধ্যানেই মগ্ন থাকতে চাই। তো তখন তার উত্তরে বলেছিল যে তোর মধ্যে হিংসুটে ছেলে কেউ নাই। বিবেকানন্দকে বলেছিল রামকৃষ্ণ, তোর মধ্যে হিংসুটে তো কেউ নাই। কেন হিংসুটে বলেছিল? বলছে এত এই গোটা দেশের মানুষজন এত অসহায়তার মধ্যে রয়েছে, আর তুই কিনা ধ্যান করবি? কোথায় ভাবলো তুই কিনা একটা বটগাছ হবি, তোর গাছের তলায়, তোর তলায় এসে সকলে আশ্রয় নেবে, কত পাখি আসবে, তারা এসে এখানে পায়খানা করবে, তোকে নোংরা করবে, কেউ আবার ডাল ভেঙে নিয়ে চলে যাবে। তার জায়গায় তুই তো নিজের সুখের জন্য তুই এত কিছু করছিস, এগুলো কথা ভাবছিস। তো তখন স্বামীজি বলেছিল কি যে তাহলে আমি কি দয়া করবো? তোর বিশাল বড় সাহস, তো তুই দয়া করারই বা কে? দয়া তো করবে ভগবান। কাকে দয়া করবে, কাকে মারবে, কাকে জ্ঞান দেবে, কাকে বাঁচাবে, সেটা করবে তো ভগবান। তো তারপর তো সেটা করার তোর ক্ষমতা নেই। তাহলে কি করবো? সেবা করতে হবে। শিব জ্ঞানের জিনিসের প্রত্যেকটা জিনিসের মধ্যে শিবকে খুঁজে পেতে হবে। আমাদের ভগবান, আরাধ্য দেবতা, দেবাদিদেব মহাদেব শিবকে খুঁজে পেতে হবে এবং তার সেবা করতে হবে। তাহলে আমার কথা হচ্ছে নেতাজিকে নিয়ে আমি চলে গেলাম স্বামীজিকে নিয়ে। কেন? কারণ স্বামীজিকে একদম ভীষণ ভাবে প্রত্যেকটা তার কথা তিনি উপলব্ধি করতে পেরেছিলেন। স্বামীজির কথা এই কারণেই বলতে চাইলাম আমি, কারণ নেতাজি স্বামীজিকে ফলো করেছিলেন, অনুসরণ করেছিলেন এবং সেই সূত্র ধরে তিনি ওই সেবা কাজে, ভারতের সেবা কাজে তিনি উদ্বুদ্ধ হয়েছিলেন। এই কারণে স্বামীজির কথা তুলে নিয়েছেন। বোঝা গেল আমি কি বলছি? আচ্ছা, তাহলে এখন থেকে আমাদের সেবা করার কি? আমাদের ঈশ্বরের মানে বইয়ের প্রতি সেবা আমাদেরকে দিতে হবে। আমাদের যা কাজ, আমাদের সেই কাজগুলোকে, যে পড়াশোনা করা এটা আমাদের অ্যাকচুয়াল প্রধান কাজ, সেই কাজটা আমাদেরকে করে যেতে হবে, চালিয়ে যেতে হবে। এবং বিভিন্ন মনীষী যারা আছে তারা যে দেশের জন্য এত কিছু করেছিল, আমরা তো পুরোনো জিনিসকে মনে রাখতে চাই না বেশি দিন। 129 বছর হয়ে গেল তার জন্মদিন, তাহলে অনেক দিন হয়ে গেছে। আমরা এনাকে মনে রেখে কি করবো? এরকম যদি ধ্যান ধারণা আমাদের থেকে থাকে, অনুরোধ করছি যে এইরকম ধ্যান ধারণা এই মানুষগুলো না থাকলে আমরা স্বাধীনতা পেতাম না, এখানে বসে এত কিছু আলোচনা হ্যান ত্যান করতে পেতাম। বোঝাতে পারছি কি বলছি? তাহলে এই মানুষটার প্রতি শ্রদ্ধা শুধু আজকের জন্য নয়, যেন অবিরাম থাকে, অবিরত থাকে। আমাদের বিভিন্ন কাজের মধ্যে দিয়ে আমরা যেন এনাদের কাজগুলোকে স্মরণ করতে পারি যে এনারা কি করেছিলেন, কি ভেবেছিলেন, কি চেয়েছিলেন। এবং আমরাও জীবনে যদি অতদূর যেতে পারবো না, কিন্তু একটুখানিও তাদের মতো হওয়ার চেষ্টা করি বা তাদের ভাবনা চিন্তার সঙ্গে নিজের ভাবনাটাকে মেলাতে পারি, তাহলে দেখা যাবে একটা সুন্দর সমাজ, একটা সুন্দর গ্রাম, একটা সুন্দর শহর, সর্বোপরি একটা সুন্দর পৃথিবী তৈরি। ঠিক আছে? বাহ। এরপরে আমরা আপনাদেরও জীবনে দেখবেন এমন দিন আসবে, এইভাবে যদি চালিয়ে যান, আমি বলে যাচ্ছি এই ছেলেগুলো আর যেমন নেতাজিকে বলতে গিয়ে স্বামীজির কথা আসছে, এদেরও জীবন যদি গঠিত হয়, প্রকৃতি ফাউন্ডেশন, প্রকৃতির পাঠশালা সর্বোপরি এই স্যারদের নাম এবং সবার আগে আমাদের সোমনাথ স্যারের নাম উঠে আসবে, তাই তো? আছে অবশ্য, ফেসবুকে এত সুন্দরভাবে আপলোড করেছে, আমি যেটা দেখছিলাম, একেবারে এত সুন্দর অভিনয় হয়েছে। সবাই সোশ্যাল মিডিয়া দেখে, দেখবেন ভালো ভালো জিনিস তোমাদের স্যার পোস্ট করে, ঠিক আছে? সবাই একবার স্বামীজিকে আরেকবার, স্বামীজি প্লাস নেতাজি সমস্ত যে দেশপ্রেমীরা সবাইকে শ্রদ্ধা জানানোর মধ্যে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে আমরা নেতাজির প্রতি শ্রদ্ধা জানাতে, গভীর শ্রদ্ধা জানাতে আমরা সমবেত কণ্ঠে একসাথে আমরা জয় হিন্দ বলতে জয় নেতাজি সুভাষচন্দ্র বসু কি ভারত মাতা কি শ্রেণী সাবধান। সাবধান মানে পা জড়ো থাকবে, সাবধান। আর বিশ্রামে মানে আরাম থাকবে, এরকম থাকবে। দিয়ে বুকে হাত দিতে পারবে না, তোমরা কি করে? না না, আমাদের হাত, আমরা জনগণ দুপাশে হাত, এইদিকে না এইদিকে দুপাশে হাত, দুপাশে হাত। আমরা ক্লাস अटेंशन, क्लास एक साथ जातीय संगीत के लिए प्रस्तुत हो। स्टडी एक साथ जातीय संगीत शुरू करेंगे, शुरू कर।
जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता पंजाब सिंधु गुजरात मराठा कालियो उत्कल बंग विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंग तब शुभ नामे जागे तब शुभ आशीष माने गाहे तब जय गाथा जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे আমাদের এরপর তোমরা নিজের জায়গায় বসে যাও। স্যার মিনিট 10-15 হয়তো ক্লাস করাবেন, এর মধ্যে যোগা সম্বন্ধে ক্লাস হবে। তারপরে এখন যাদের স্কুল আছে কে কে বাড়ি যেতে চাইছে এখন অরণ্য শুতে যাবে, ওদের স্কুল হবে না আজকে। আমি কথা বলেছি স্যারের, তুই জানিস না? আমি হাত তুলে দিলাম, তুই আমি আগেও দেখেছি, তুই জানিস না কেন? তুই জানিস স্কুল আছে কি না? ঠিক আছে 10 মিনিট কমপ্লিট করো না বাড়ি যাও। আসাম পাবো যাও। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখনই এটা দিই। তাহলে প্রত্যেকের হাতে ম্যাডাম এই যে এগুলো আচ্ছা, নেতাজির জন্মদিনে আমরা নেতাজির তরফ থেকে বা আমাদের তরফ থেকে কেকের একটু ব্যবস্থা করা হয়েছে তো প্রত্যেকের জন্য। ম্যাডাম নেতাজির প্রসাদ ম্যাডাম দিচ্ছেন, এগুলো তোমরা নাও দিয়ে নিজের কাছে রাখো, দিয়ে 10 মিনিট 15 মিনিট স্যার থাকবেন, ক্লাস করে তারপরে যাবেন। আর যাদের খুব অরণ্য খুব তারা আছে অরণ্য চলে যাক। আর তুই যাবি নাকি নেহা বাড়ি? যাবো, বাকিরা কিন্তু থাকবে এখানে ক্লাস করতে থাকবে। চলছে অ্যাকচুয়ালি এই যে আজকে ক্লাস আছে জড়তা আছে আজকে লাইন দেখে বুঝে না কত সময় যাবে? তো 10টার মধ্যে মাত্র তো বাবা অর্ডার চলছে হ্যাঁ দেখি বলছি কম্পিটিশনের জন্য করবি স্যারের কাছে দেখে নে, জেনে নে বা কোনটা সমস্ত করলে ভালো হবে। আই তো ম্যাথে তো বাবা আমার ম্যাথ দিতে আসবে, আর ম্যাথটা জানতে যাওয়ার দরকার নাই, এখানে যা আছে এই খান সবাই ডিসকাস করে যাবে। ওই দামটা বলো না ব্যাগে রেখে আমি খাব না। আমরা স্মার্ট চলে যাবে করতে হ্যাঁ আসলে তো ওই দুটো সময় খোলা খুলতে হবে ম্যাটটা লাইন দিয়ে দাঁড়িয়ে যাও, লাইন দিয়ে দাঁড়িয়ে যা, ম্যাট পড়ে। আজকে 9টা থেকে 9:40 ক্লাস ছিল, 9:40 অলরেডি বেজেই গেছে। লাইন দিয়ে দাঁড়িয়ে যাও, তাই হবে। ম্যাটটা রাখো, লম্বালম্বি দাঁড়াও, আগে দাঁড়াও। দাঁড়িয়ে যাও।
চালিয়ে যাও লাইন যাও লম্বা লম্বে এবার শুরু করো তোমরা 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 জয় নেতাজি নেতাজি মার্চ খুব ভালো করতেন প্রজাতন্ত্র দিবসে আমাদের বিভিন্ন ভিডিও আমাদের অনেক চ্যানেল দেখাবে দেখবে ডাইনামো বায়ামো attention class standards class attention standards attention standards অনেক বেশি হয়ে যাচ্ছে নামটা অনেক বেশি হয়ে যাচ্ছে এত ভালকা চিন্তা বিশ্রামে দ্বারা লম্বা লম্বা শ্বাস নেয় অনেকে তাহলে শরীরচর্চা একটা বিরাট জিনিস নেতাজি স্বামীজি বিভিন্ন দেশপ্রেমিকরা আছে কেউ বুড়ি মোটা এরকম ছিল নাকি হাঁটুর যন্ত্রণা মোবাইলে মারে তারা দেশ স্বাধীন নাকি ম্যাডাম ওরা শরীরচর্চাকে বিরাট গুরুত্ব দিয়েছিলেন তাই না আমাদের শরীর সুস্থ ছিল বলেই ভাবনাকে স্বাধীন করতে পেরেছে চোর ডাকাত যারা আছে আমি যদি বলি ঠান্ডা জল দিলাম আমি জগিং করো এই লাইন দিলা না তো জগিং করতে দেখি দেখি কেমন ঠান্ডা থাকে এই লাইন দিলা করো কয়েক নাম পায়ের আওয়াজ হবে না আমি এত করছি কোন আওয়াজ হচ্ছে পায়ের পাতা করবে পাতা হাঁটু সামনের দিকে আসবে হাঁটু সামনের দিকে আজকে দিনে কারো ভুল করা যাবে না আমাদের শরীর কত ভারী বানাচ্ছে হ্যাঁ এই ব্যাকটিং করো রে এই অন্যটা আর সরম না যেখানে তুমি এক কাজ করবে পিছিয়ে যাও অন্যটাকে সামনে দাও অন্যটাকে সামনে দিয়ে দাও তুমি লম্বা হয়ে গেলে পিছিয়ে দাও 1 2 3 কাঁধে কাঁধে হাত তাহলে আমরা যখন ঘুরবো হাত এদিকে দেখি নাচা দেখি এরকম চাষ হচ্ছে এটা চাষ হচ্ছে ধরো ধরো তুমি কি কি করছো হাত দেখো আগে ঠিক আছে ঘুরতে পারছো হাত লাগে নাই তো তাহলে জি এদিকে শোনো দেখো মামা বাবা দেখা থাকে এরকম আমাদেরকে তুলে কিন্তু এখন ছেলেরা অ্যাক্টিভ করছে তো কান ধরতে আমাদের সাথে গলা ছেড়ে গেল মায়ের সঙ্গে এখানে আটকে দেওয়া যেতে আমরা এখন মামা বাবা দেখা দিতে এরকম করে ও লজ্জা লজ্জা বড় হয়ে গেছে বড় হয়ে গেছে না আমাদের এখন 9 ক্লাসে দেখো তখন আপনি বলছো এই ছোট আছে ঠিক আছে এই দুটো লাইনের মধ্যে সবাই নিজে লাইন আচ্ছা ঠিক আছে তোমরা মার্চের ডাইনামো বায়ামো এগুলো কিছু শেখানো মানায় করেছিল হ্যাঁ ডাইনামো বায়ামো একদিন শিখিয়েছিলাম প্রথম যখন নিচে ক্লাস করছিলাম মনে আছে মুখার্জি আরে বল এখানে কি বললাম ডাইনামো তুমি দেখো স্টেজে চলে যাও মঞ্চে চলে যাও দেখো ডাইনামো বায়ামো কি হয় তাহলে এখন এসেছো এখন শোনো ঠিক আছে একেবারে শোনা অ্যাটেনশন তোমরা দেখি নাও তুমি পিছনে আছো না সামনে চলে আসো দেখতে পাবে তোমার অবশ্য সজনী ঘোরা আছো ডাইনে মন মানে কোন ডান দিকে ঘুরতে হয় ডাইনে এই জায়গাটা পা চলনা তোমার ডান দিক নিজে নিজে ডান দিক
আচ্ছা আমি এইদিকে দেখাবো, এইদিকে হবে, ঠিক আছে? ডাইনে মোড় করে এরকম হবে যে পাটা আবার এইদিকে চলে আসবে, সাবধানে। হ্যাঁ, আবার বাঁয়ে মুড়তে হবে এইদিক দিয়ে। দেখো প্রথম দেখো, তোমরা করো না, আমার ডান দিকে ঘুরছে, ডাইনে মোড় বলে, ডাইনে মোড় চলে যাবে। আবার যদি বাঁয়ে মোড়, বাঁ দিকে ঘুরবো, বাঁ দিকে দুটো পা লক্ষ্য করো, দুটো পা দুটো দিয়ে রাখো, ঠিক আছে? তো ডাইনে মোড় বাঁয়ে মোড় করে আস্তে আস্তে এইভাবে দিয়ে নেতাজি কাছে সতে হতে হবে, পা হাত টান টান করে। গ্রীষ্মকাল বলে কি হয়ে যাবে, শীতকালে একটা কষ্ট হয়, নিয়ে বলতে হবে নেতাজি তোমায় আমরা ভুলছি না, ভুলবো না, জয় হিন্দ, লাস্টে যাওয়ার সময়, ঠিক আছে? তাহলে ফ্রি হ্যান্ড একবার করে নিই, যেগুলো আমরা জানি, একবার করে নিই। ফ্রি হ্যান্ড নাম্বার পিটি করবে না ফ্রি হ্যান্ড করবে, কোনটা? যোগা পিটি না এমনি স্কুলে যাবে, কোন করবে? নাম্বার 1 করো ব্রিদিং, করো, ঠান্ডা ঠান্ডা অনুভব করো, বাইরে করছো তো? হাতে হাতে লাগছে, মুখে দিয়ে সোজা একটু, হ্যাঁ। আওয়াজ হচ্ছে কেন? শুধু যা কানে দুপাশে হাত দিয়ে লেগে যাবে, টান টান, এটা টান টান করো, দেখিয়ে এরকম করো, দেখিয়ে টান 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 করো, রাখো। নেমে যাচ্ছে কেন বলে? কি করে প্রলঙ্গেশন করবে? নেমে যাচ্ছে কেন? এই নেমে যাচ্ছে, আমি দিচ্ছি, এক পাচ্ছ না? আমি কালকে রাত 12টা বাজে কাছে শুয়েছি, কালকে সকাল করে শুয়েছি, তাহলে সকাল 6:30 কি কুয়াশা ছিল, বাবুরাম বলে একটা বাড়িতে গ্রামে পড়িয়েছি, তারপর রসুন বাজারে পড়িয়েছি। আমাদের স্পেশাল বিউসিনি 1 2 3 স্টার্ট করো, ব্রিদিং, ফাইনাল ব্রিদিং 2 3 কভার করতে হয় 10 থেকে 15 বার। যাদের ভালো ফিটনেস চাও দুবার 2 সেট করতে হয়, পারলে 2 বার করতে হয়। 1 বছর অতিক্রান্ত হয়ে গেল আপনাদের সব, ঠিক আছে? ঠিক আছে, অঙ্গীকার করিবা এই 2 সপ্তাহ ক্লাস না, একবার শুরু করি 12 জানুয়ারি, গত রবিবার সময় হয়েছিল, আমার এখানে সময় হয়েছিল, আজকে বৃহস্পতিবার ডেট দিয়েছি, আর দেখি 5 সাল মতো এলাম, 5 সপ্তাহে আবার আপনারা আসতে দরকার থাকে না, ঠিক আছে? তাহলে তোমরা 10 মিনিট যদি শেখো, ম্যাথমেটিক্স 10 মিনিট পড়ো, এমন পড়বে ওই 10 মিনিটটা যেন মাথায় থাকে। অনেকে 10 ঘন্টা 12 ঘন্টা পড়ে, এমন ছেলে আছে 4 ঘন্টা 5 ঘন্টা পড়ে, তার থেকে এগিয়ে যায়। কেন? মনোসংযোগের ক্লাস করেছিলাম একটা, মনে আছে কিভাবে স্বামীজি মনোসংযোগ করতো? তাহলে ওইটাই করবো, তাহলে এটা কেন করবো? এগুলো করছি, এই আমার শরীর, লিভার, ফুসফুস, ভেতরে যে যন্ত্রপাতি আছে সুস্থ থাকবে, তবে তো মন বলবে, হ্যাঁ? আর তোমরা কি করবে? ধ্যানে বলবে, পেটে যন্ত্রণা হচ্ছে, আর ধ্যান হবে, কানটা টনটন করছে, হাঁটু ব্যথা হচ্ছে। এমনও বলা হয় যারা বয়স্ক মানুষ, যারা ধর্মকর্ম করে, পুরী, বিভিন্ন কাশী, গয়া, মথুরা, বৃন্দাবন, আমি তার বিরোধী। সময় সুযোগ পেলে অল্প বয়সী সেরে ফেলতে হয়। হাঁটু যন্ত্রণা নিয়ে ঠাকুরের কাছে ধ্যান হয় না, আর যদি দেখার জন্য যায়, জীবনে একটা শখ ছিল, যা হলে যা, এইভাবে কষ্ট জয় জগন্নাথ বলো, বাবারে বারে তো বলেই গেল, বাবারে আমার তো শুনলো যে জগন্নাথের ভালো করলাম, অনেক ওষুধ খেয়েছি, শেষ করা হচ্ছে না, অনেকবার গেছি এবং ভালো করলাম। 2 নম্বর ব্যায়াম আছে কে চেস্ট এক্সপ্রেশন, বুকের খাঁচা সম্প্রসারণ। ছেলেরা মুঠো করো, মেয়েরা হাত 90 ডিগ্রি, হাত উঠছে না, শোন না, হাত উঠছে না, হাত এই পজিশনে আছে, এই জ্যামের দেখো না, হাত দেখো, এই 2 3 4 5 6 7 8 9 10। এই ওই দিকে দেখো তুমি, এই দিকে হচ্ছে ক্রস করে যাচ্ছে, হাত এই হবে,
এক দুই আর এরকম হয়েছে না বুক লেগ সমান থাকে নতুন না নতুন 1 2 3 স্টার্ট 3 নম্বর ব্যায়াম রিস্ট আপ ডাউন দুহাত এই ব্যায়ামটা কখন করবে অনেকক্ষণ করছো হাত গোল হয়েছে সবাইকে কার বাতার মতো হাত ছিল বুঝলা মুখার্জি দেখি এটা করছো প্রতিদিন ডেলি মুড়ি ভাত যেমন ডেলি খায় ব্যায়াম ডেলি করতে হয় তাই তো স্বামীজি নেতাজি ওদের মতো দেশ স্বাধীন করতে না পারা অপত্যাগ করতে নিজের শরীরের ভিতরে ভগবান আছে সেটাকে কত সুস্থ রাখো 4 নম্বর ঠিক আছে স্যার কে থাকবে না মাস্টার আজ দেখি আচ্ছা 1 2 3 স্টার্ট elbow folding ইরান elbow folding next কি আছে front back bending হাত ধরো কে হাসছে একদম একটা ধরো 1 2 3 স্টপ তিনজনকে অনেকবার ওয়ার্নিং দিয়েছে তোমাদেরকে গেল হ্যাঁ ম্যাটে বলতে বলেছি খাওয়ার বলে দিয়ে এত কথা বলছো কেন কি দিয়ে ধোবে ও কি জানে এটা পরিশ্রম করবে ওটা শেষ হোক তারপর আবার একটা 10 থেকে 15 বার করে ফিটনেস রাখতে 2 সেট করতে হয় 2 সেট ওয়াইলি জামা লাল মুখার্জি ব্ল্যাক Next, here rest up to. भाई जब आगे पीछे जाओ तो और मजे दिखो ये लाइट दिखो तो आवाज हाथ ठीक करो देखिए हाथ तो आगे है वो करो चले अपना मिले तो ओके साइड बेंडिंग साइड फ्रंट बेंडिंग হচ্ছে সাইড বেন্ডিং সাইড বেন্ডিং কোমরে দুপাশে চর্বি জমবে না কোমর বলিষ্ঠ হবে সাইড 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 দু সেট করে করাচ্ছি বাজে আমি নিজেও করছি দু সেট করে তাহলে এই তো হাত এরকম তোমার জায়গা আছে তোমাকে দেখতে পেলে তুমি কি হবে তার জন্য আমরা আছি তুমি তোমাকে দেখো যে হাত এরকম করো না লেগে যাবে গায়ে হাত ভাগ করো না করো দেখি হাত হাতে কেউ লাগা করো এই সরে দাও তুমি কষ্ট হচ্ছে নাকি হাত সোজা করে করো 1 2 3 4 5 6 7 8 9 10 আবার 10 9 और একদম সাদা সাদা হয়ে যাবে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 কাটা হয়ে যাচ্ছে কি হাসি করে দাও হাসবে হাতটাতে এরকম করে থাকতে হবে জায়গাটা যদি বলে পুরো খালি জমা হয়ে যাচ্ছে একটা তাহলে এরকম করে করো 3 4 5 6 7 8 9 10 10 9 করো তোমরা কথা বলো না আমাদের কত বলতে কষ্ট লাগে ব্যায়াম করতে তবু বলতে হবে আমাদের খুব
পাস করতে হয় তোমার না বলবে তারপর পরিশ্রম হচ্ছে না হ্যাঁ 10 9 8 7 6 5 3 2 1 হলো কমান্ডটা ছেড়ে দে একটু হ্যাঁ গুড আবার সামনে দিকে ইয়া ঠিক আছে তো ক্যারাটেতে তাহলে কত পরিশ্রমমূলক ব্যায়াম টোটাল 45টা ব্যায়াম আছে তারপর ক্যারাটে এগুলো সেট মানে কিছুই নয় দেখো 1 2 3 বলো তাকালে এদিকে আঙ্গুলের দিকে তাকাও মাথা তোলো সরলদা অনন্দা তোমাদের এত বলছে কেন মাথা উপর দিকে হ্যাঁ এক পেনি লাগা হাতে এরকম করবে না দেখো না থাকে হাত তবু এই দিকে তাকাও হাঁটু ভাঙবে না 1 2 3 4 এদিকে তাহলে উঠবে 1 2 3 4 5 6 7 8 9 10 10 9 8 7 6 5 4 3 1 ঠিক আছে এটা তাহলে এরকম একদিনই ঠিক না ঠিক আছে হচ্ছে প্রশ্ন হচ্ছে আর আমি হচ্ছে সেডি এক্সাম গ্যাপ ঠিক করে দে ঠিক কর এই কাজ নিকু ভালো বলতে আমাকে রাস্তা বলা এখানে পাঁচ তুমি ভালো কিন্তু ওই যে একটু যারা ভালো পারে না তাদের মধ্যে আবার একটু চলো আমি খুব ভালো পারি আবার নিচে নেবে সেটা কিন্তু ভালো ঠিক আছে সরল না অন্যরা ভালো করতো কিন্তু এদের মধ্যে আবার এসেছিল মাঝখানে যে আমরা ভালো পাচ্ছি আমার কি শেখার দরকার আমি এখনো শিখছি গত বৃহস্পতিবার আমি একটা স্পোকেন ইংলিশের কোর্সে ভর্তি হলাম অক্সফোর্ডে ঠিক আছে আমি অনলাইন তো প্রায় রিসপন্সাবল এখনো শিখছি ব্যায়াম না তো অনলাইনে শিখে গেছি আছে আর কিছু আছে আর নেই পায়ে আছে কত 1 2 3 4 5 6 7 পা যদি কারো সরু সরু থাকে হাত যেমন একটা গোল হওয়ার একটা এমন না পা যদি কারো সরু সরু থাকে বাড়িতে বিশেষ করে ছেলেরা এরকম অনেকে বারান্দা আছে না মাটির বাড়ি আছে না বা তাও বাড়িতে যারা পিড়ে আছে না পিড়ে সেই পিড়েতে যদি কিছু থাকে ওটা ধরে এরকম করে তুলবে না হবে তাহলে পাটা একটু বেশি নামবে ভারীতে ঠিক আছে দেখো 1 2 3 দেখো বসাটা এইরকম হ্যাঁ এরকম করতে থাকবে কষ্ট করতে এইটা এরকম করো 1 আবার তো ওখানে দেখতে বলি তোমাকে 2 3 4 5 6 7 8 9 10 এবারে 1 5 সেকেন্ড রেস্ট না কথা বললে রেস্ট হবে না হাসলে রেস্ট হবে না চুপ 1 2 3 স্টার্ট সুন্দর ভাই এরকম আমরা নেতাজির সামনে আমরা আস্তে আস্তে পদ্মাসনের মাধ্যমে ওম শান্তি বলে শ্রদ্ধা বোঝাবো যাদের টাইট প্যান্ট পরিষ্কার দিয়ে পদ্মাসন না হবে তারা করতে পারে সুখাসন
আমাদেরটা দেখে হ্যাঁ? হচ্ছে না? ভদ্রাসন করতে পারো, বজ্রাসন, যে কোনো ধ্যানাসন করতে পারো। আজকে রেজাল্ট কততম জন্মদিন বললো? মনে থাকবে তো? উনি বেঁচে থাকলে আজকে 129 বছর বয়স হবে। 160 বছর বেঁচেছিলেন এমন মহাপুরুষ আমাদের কাছে রয়েছে। যদি ফিরে আসে 110-15 বছর এমনি মাঝে মানুষ কি করে? যোগ করে, প্রাণায়াম করে, প্রাণ শক্তি প্রসারণ ঘটিয়ে 100 বছর 150 বছর বাঁচা সম্ভব। আমরা যে ওম শান্তি করবো এটা একটা প্রাণায়ামেরই অংশ। প্রণাম প্রাণায়াম 10 বার। মুখে ধাঁচা বুঝে যাবে যত আমরা বেশি শ্বাস নেবো, ক্যাপাসিটি বাড়বে। একসাথে শ্বাস নিয়ে বলো প্রকৃতির পাঠশালা শান্তি বলো, প্রকৃতির পাঠশালা শান্তি, ভারতবর্ষের শান্তি, সারা পৃথিবীর শান্তি। কি করে উত্তর বলে যদি মনে আছে একে একে জয় হিন্দ বলে আপনাদের সামনে জয় হিন্দ একে আছে জয় হিন্দ বলে বসো ঠিক আছে। জয় হিন্দ, নেতাজি সুভাষ চন্দ্র বসু কি এটাকে নোংরা করলে কিন্তু